তো সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হলো যে পাসপোর্ট কিভাবে তৈরি করবেন এবং কি কি কাগজপত্র লাগবে এবং কত টাকা লাগবে আপনাদের, ঠিক আছে? তো সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো। তো ভিডিওটা সম্পূর্ণ শেষ করবেন। আর প্রয়োজনীয় মনে হয় তাহলে ভিডিওটা বন্ধুদের মাঝে বা আপনার আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটা প্রথমে আপনাকে বলি যে পাসপোর্টের নির্দেশনা বলে এখানে তাদের ওয়েবসাইটে আমি নিয়ে এসেছি। ওয়েবসাইটে তাদের এখানে বলছে যে পাসপোর্ট পূরণের নিয়মাবলী, ঠিক আছে? এইখানে আপনার বলছে যে প্রথম বলছে যে পাসপোর্ট আবেদন অনলাইন পূরণ করা যাবে, মানে আপনাকে অনলাইনেই পাসপোর্টটা পূরণ করতে হবে। পাসপোর্টের পূর্ণরূপ হলো ইলেকট্রনিক পাসপোর্ট বা পাসপোর্ট, ঠিক আছে? তারপরে আপনাকে বলছে যে বন্ধুরা, এই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোনো কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হবে না, ঠিক আছে? তারপরে বলছে যে পাসপোর্ট ফর্মে কোনো ছবি সংশোধন বা সত্যায়নের প্রয়োজন হবে না, ঠিক আছে? তারপরে বলছে যে জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা অনলাইন নিবন্ধিত সনদ অনুযায়ী আবেদন পূরণ করতে হয়। মানে আপনার এনআইডি যাদের আছে এবং যাদের স্মার্ট কার্ড আছে তারা আপনার যে নাম বা জন্ম তারিখ বা আইডি নাম্বার যা আছে তাই দিয়ে আপনাকে কিন্তু মানে পাসপোর্টের সকল কিছু পূরণ করতে হবে, ঠিক আছে? তারপরে বলছে যে অপ্রাপ্তবয়স্ক 18 বছরের কম আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র নাই, মানে যাদের এনআইডি কার্ড নাই তাদের জাতীয় পরিচয়পত্র বা তার পিতামাতা অথবা মাতা পিতার যার পরিচয়পত্র এনআইডি অবশ্যই উল্লেখ করতে হবে, ঠিক আছে? যাদের 18 বছরের নিচে যাদের এনআইডি কার্ড নাই তারা জন্ম নিবন্ধন দিয়ে পূরণ করতে হবে এবং মাতা এবং পিতা দুইজনের এনআইডি কার্ডের তথ্য এইখানে উপস্থাপন করতে হবে, ঠিক আছে? তারপরে বলছে বন্ধুরা, জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ বিআরসি ইংলিশ ভার্সন নিম্নোক্ত বয়স অনুসারে দাখিল করতে হবে, ঠিক আছে? প্রথমে এখানে বলছে যে 18 বছরের নিম্নে হলে মানে নিচে হলে অবশ্যই জন্ম নিবন্ধন সনদ দিতে হবে। 18 থেকে 20 বছর এনআইডি অনলাইন জন্ম নিবন্ধন দিতে হবে এবং বলছে যে 20 বছরের ঊর্ধ্বে হলে অবশ্যই এনআইডি বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন সনদ গ্রহণযোগ্য হবে, ঠিক আছে? তারপর বলছে যে তারকা চিহ্নিত ক্রমিক নম্বরগুলো অবশ্যই পূরণ করতে হয়, মানে যারা অনলাইনে আবেদন করবেন তাদেরকে বলছে যে স্টার চিহ্ন থাকবে ওইগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে, ঠিক আছে? তারপরে বন্ধুরা বলছে যে দত্তক অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে, ঠিক আছে? তারপরে বলছে যে আবেদন বর্তমান ঠিকানা সংশ্লিষ্ট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস আঞ্চলিক পাসপোর্ট অফিস বিদেশস্থ বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে। মানে আপনার পাসপোর্ট আবেদন সম্পূর্ণ হয়ে গেলে আপনার আশেপাশে যে পাসপোর্ট অফিস আছে বা নিজ জেলায় বা উপজেলায় তো এখন থাকে না, নিজ জেলায় হয়েছে, তো নিজ জেলায় আপনারা সেখানে যেয়ে আপনাকে পাসপোর্ট জমা দিতে হবে, ঠিক আছে? তারপরে বলছে যে 18 বছরের নিম্নে এবং 65 বছরের ঊর্ধ্বে সকলের আবেদনই পাসপোর্ট মেয়াদ হবে 5 বছর এবং 48 পৃষ্ঠার। 18 বছরের নিম্নে এবং 65 বছরের ঊর্ধ্বে, মানে 18 বছরের নিচে এবং 65 বছরের ঊর্ধ্বে সকল পাসপোর্টের মেয়াদ হবে 5 বছর এবং 48 পৃষ্ঠা, ঠিক আছে? তারপরে বলছে যে প্রাসঙ্গিক টেকনিক্যাল সমূহ যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি আপলোড সংযোজন করতে হবে। মানে যারা ডাক্তার আছেন বা ইঞ্জিনিয়ার বা ড্রাইভার আছেন তাদের ওইখানে টেকনিক্যাল সনদপত্রগুলো মানে এখানে সংযোজন করতে হবে, ঠিক আছে? তারপরে বলছে যে প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও এনওসি প্রত্যয়নপত্র অবসরতে ছুটির আদেশ পেনশন বই আপলোড সংযোজন করতে হবে, যা ইস্যুকৃত কর্তৃপক্ষের নিজ নিজ ওয়েবসাইটে আপলোড থাকতে হবে। সাধারণ যারা চাকরি করে না তাদের এটা দরকার নাই, ঠিক আছে? তারপরে বলছে প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ নিকাহনামা ও বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে। মানে যাদের বিবাহ সনদ হচ্ছে তাদের এখানে বিবাহ সনদ করতে হবে, যাদের তালাক হয়েছে তাদের তালাকনামা বিয়ে করতে হবে, ঠিক আছে? তারপর বলছে যে দেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য ফি এর উপর নির্ধারিত হারে ভ্যাট ও সহ অন্যান্য চার্জ থাকে অতিরিক্ত হিসাবে প্রদেয় বিদেশে আবেদনের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদান করতে হবে। তো ফি সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তো আগে কি কি লাগবে সেগুলো একটু আলোচনা করে নিই।
তারপরে বলছে যে কূটনৈতিক পাসপোর্টের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ক্যান্সেলার ওয়েলফেয়ার উইং অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় বরাবর আবেদন দাখিল করতে হবে। তারপরে বলছে যে বৈদ্যুতিক মিশনতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা হলে স্থায়ী ঠিকানার কলমে বাংলাদেশের যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে। মানে যারা নতুন পাসপোর্ট করবেন তাদের এখানে স্থায়ী ঠিকানার একটা নাম্বার দরকার হবে, ঠিক আছে। তারপর বলছে যে অতি জরুরি পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে নতুন ইস্যু নিজ উদ্যোগে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ পূর্বক আবশ্যিক আবেদনের সাথে দাখিল করতে হয়। মানে যারা অতি জরুরি আর কি পাসপোর্ট নিতে চান নতুন ইস্যু করে, তাদের হচ্ছে পুলিশের একটা ক্লিয়ারেন্স সনদ পাসপোর্টের সাথে আপনাকে জমা দিতে হবে, সেটা বলছে। বলছে যে দেশের অভ্যন্তরে অতি জরুরি পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক সাপেক্ষে 2 কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে। যারা মানে অতি জরুরিভাবে পাসপোর্ট নিতে চান তাদেরকে নিকটস্থ থানা থেকে আপনাকে পুলিশের একটা ক্লিয়ারেন্স দরকার, যে আপনি কেমন ইত্যাদি বিষয়ে একটা ক্লিয়ারেন্স দরকার। সেইখান থেকে আপনাকে 2 দিনের ভিতরে কিন্তু আপনি পাসপোর্ট পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে বলছে যে দেশের অভ্যন্তরে জরুরি পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য তথ্য সঠিক থাকা সাপেক্ষে 7 দিনের কর্মদিবসের মধ্যে প্রদান করা হবে। যদি মানে 7 দিন 15 দিন টোটাল আর কি, এটা 7 দিন 3 দিন এবং 15 দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে বলছে যে আবেদনের সময় মূল জাতীয় পরিচয়পত্র এনআইডি, অনলাইন নিবন্ধন সনদ, প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল সনদ ও সরকারি এনজিও প্রদর্শন দাখিল করতে হবে। তারপরে বলছে যে পাসপোর্ট রিইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্টে প্রদর্শন করতে হবে। তারপরে বলছে যে হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল ডিজির কপি প্রদর্শন করতে হবে, মানে যাদের হারিয়ে গেছে তাদের আর কি। তারপরে বলছে যে 6 বছর বয়সে নিম্নের আবেদন ক্ষেত্রে 3 সাইজের ল্যাব প্রিন্ট ব্যাকগ্রাউন্ড ছবি দাখিল করতে হবে। তারপরে বলছে পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে নিকটস্থ থানায় জিডি করতে হবে এবং জিডির একটা কপি আপনাকে জমা দিতে হবে, ঠিক আছে। এই ছিল আপনার সকল কী লাগবে বিস্তারিত। আচ্ছা, ই পাসপোর্টের ক্ষেত্রে আপনাকে ফি এবং পেমেন্ট অপশন আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। আপনি ডাচ বাংলা ব্যাংক বা এশিয়া ব্যাংক বা নগদ বিকাশ সকল বিষয়ে আপনি এখানে ফি পেমেন্ট করতে পারবেন। তো আপনাকে ই পাসপোর্টের ফি বলছে ইনসাইড বাংলাদেশ 15% ভ্যাট সহ বলছে। তো এখানে আপনাকে ই পাসপোর্ট 48 পেজ টোটাল আপনাকে পাসপোর্ট 2 ভাবে ভাগ করা হয়েছে। তো প্রথম আপনাকে বলি 48 পেজ 5 ইয়ার্স ভ্যালিডিটি। এইখানে হচ্ছে 5 বছরের জন্য 48 পেজ যদি আপনি করেন তাহলে রেগুলার ডেলিভারি পাবেন 4025 টাকা। মানে আপনি কারোর কাছ থেকে না করে আপনি যদি নিজে করেন তাহলে 4025 টাকার মাধ্যমে আপনি করতে পারবেন, এবং কারোর কাছ থেকে যদি করেন তাহলে আপনি এখান থেকে 6325 টাকা, ঠিক আছে। দ্রুত সময়ের ভিতরে, এবং সুপার এক্স ডেলিভারি মানে আরও দ্রুত সময়ের ভিতরে যদি করতে চান তাহলে 8625 টাকা, ঠিক আছে। তারপরে বলছে যে 48 পেজের 10 বছরের জন্য বলছে রেগুলার ডেলিভারি, মানে আপনি একটু যদি দেরিতে নিতে চান তাহলে 5750 টাকার ভিতরে হয়ে যাবে, এবং আপনি যদি একটু দ্রুত সময়ের ভিতরে নিতে চান তাহলে 8050, এবং আপনি যদি 1 দিন পর বা 2 দিন পর নিতে চান তাহলে 10350 টাকা, ঠিক আছে। এবার বলছে যে বন্ধুরা ই পাসপোর্টের 64 পেজের 5 ইয়ার্স, মানে টোটাল পাসপোর্ট 2 ভাগে ভাগ করা হয়েছে 48 পেজ এবং 64 পেজ। সাধারণত 48 পেজ 10 বছরের জন্যই বেশিরভাগ করে থাকে, তো আপনারা ওইটা করার চেষ্টা করবেন, ঠিক আছে। রেগুলার ডেলিভারি বলছে 6325 টাকা, এবং একটু এক্সপ্রেস ডেলিভারি বলছে যে 8625 টাকা, এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি বলছে যে 12075 টাকা। এবার বন্ধুরা বলছে যে ই পাসপোর্ট 64 পেজের 10 বছরের জন্য বলছে যে রেগুলার আপনার 8050, একটু তার থেকে দ্রুত 10050, এবং তার থেকে দ্রুত 13800 টাকা, ঠিক আছে। আপনি যদি ডলার হিসাব করেন, আপনি যদি বাংলাদেশি ডলার হিসাব করেন তাহলে আপনাকে $100, এবং একটু তার থেকে দ্রুত নিতে গেলে $150, এবং 48 পেজের 10 বছরের যদি নিতে চান তাহলে $125, এবং একটু দ্রুত নিতে গেলে $175, ঠিক আছে।
এবং ই পাসপোর্ট 64 পেজের নিতে গেলে আপনাকে $150, তার থেকে একটু দ্রুত নিতে গেলে $2000, ঠিক আছে, $200 সরি। এবং 64 পেজের 10 বছরে নিতে গেলে আপনাকে রেগুলার $175, তার থেকে একটু নিতে গেলে $225 কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এবং আপনি যদি স্টুডেন্ট পাসপোর্ট করতে চান তাহলে আপনাকে 5 বছর 48 পেজের আপনাকে $30 দেওয়া লাগবে, এবং এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে $45, মানে তার থেকে একটু দ্রুত নিতে গেলে, ঠিক আছে। এবং 10 বছরের জন্য যদি করতে চান তাহলে হচ্ছে $50, তারপরটা হচ্ছে $75, আর তারপর হচ্ছে 64 পেজের যদি 5 বছরের জন্য নিতে চান তাহলে $150 এবং $200। এবং 64 পেজের জন্য যদি 10 বছরের জন্য নিতে চান তাহলে রেগুলার টাইম হচ্ছে $175, এবং তার থেকে একটু দ্রুত নেওয়ার জন্য $225 আপনাকে প্রদান করতে হবে। তো এই ছিল হচ্ছে ফি প্রদান, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে বলি যে পাসপোর্ট 5 ভাগে আপনাকে সম্পূর্ণ করতে হবে। তো 5 স্টেপ ইওর পাসপোর্ট। তো আপনাকে প্রথম স্টেপের জন্য বলছে যে চেক ইফ ইওর নিউ পাসপোর্ট ইজ অলরেডি অ্যাভেলেবেল ইওর ইন এরিয়া, ঠিক আছে। তারপরে আপনাকে 2 নম্বরে পূরণ করতে হবে যে ফিল ইন দ্য ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন অনলাইন। যদি আপনি নতুন পাসপোর্ট হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন পূরণ করতে হবে। তারপরে বলছে যে পে পাসপোর্ট ফিস, মানে আপনাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে, টাকা পরিশোধ করতে হবে। তারপরে বলছে যে ভিজিট ইওর পাসপোর্ট অফিস, এবং আপনাকে পাসপোর্ট অফিসে যে সকল বিষয় কারিকুলাম আর কি বিস্তারিত আপনাকে ওইখানে পূরণ করে জমা দিতে হবে এবং অপেক্ষা করতে হবে। তারপরে বলছে যে 5 নম্বরে বলছে যে কালেক্ট ইওর ই পাসপোর্ট অ্যাট দ্য পাসপোর্ট অফিস, এবং আপনার নির্দিষ্ট একটা টাইম অনুযায়ী আপনি এনআইডি কার্ড নিয়ে যে আপনাকে পাসপোর্টটি কালেক্ট করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এবার আসুন আপনাকে পাসপোর্ট অফিসে কী কী নিয়ে যেতে হবে, পাসপোর্ট অফিসে আবেদন জমা দেওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে কী কী, সেগুলো একটু দেখে নিই। তো এখানে আপনাকে বলছে যে প্রয়োজনীয় কাগজপত্র, এখানে বলছে যে আবেদনের সারাংশ, প্রিন্ট, অ্যাপয়েন্টমেন্ট সহ, মানে আপনি আবেদনপত্র মানে যে আপনি আবেদনটা করছেন তার একটা প্রিন্ট কপি, ঠিক আছে। তারপরে বলছে যে শনাক্তকরণ নথির প্রিন্ট কপি, মানে আপনি যে শনাক্ত করছেন জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন কারোর কাছ থেকে শনাক্ত করে আপনাকে নথি প্রিন্ট করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপরে বলছে যে পেমেন্ট স্লিপ, তারপরে বলছে পেমেন্ট স্লিপ, ঠিক আছে, সে পেমেন্ট স্লিপটা আপনি নিয়ে যাবেন। তারপরে বলছে যে পূর্ববর্তী পাসপোর্ট ও ডাটা পেজের প্রিন্ট কপি যদি থাকে, মানে আপনি যদি নতুন পাসপোর্ট হয়ে থাকেন তাহলে আপনাকে পূর্ববর্তী পাসপোর্ট লাগবে না, যদি আপনি নতুন মানে হয়ে থাকেন তাহলে এগুলো প্রয়োজন নয়, ঠিক আছে। আর যদি পুরনো হয়ে থাকেন, যাদের আর কি রিনিউ করবেন বা নতুনভাবে আবার ওইটা দিয়ে পাসপোর্ট করছেন, তাহলে আপনার যে পুরনো পাসপোর্টটি ছিল ওইটার সাথে করে জমা দিতে হবে কিন্তু, ঠিক আছে। তারপর বলছে যে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে জিও এনওসি যদি থাকে, মানে আপনারা যারা সরকারি চাকরি করেন তাদের জিও বা এনওসি যদি থাকে তাহলে সে কাগজটা জমা দিবেন। তারপরে বলছে যে তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যদি থাকে, মানে আপনি যদি তথ্য সংশোধন করেন সেই ক্ষেত্রে আপনাকে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো, মানে আপনি যদি নাম যদি ঠিক করেন তাহলে আপনার আইডি কার্ডের ফটোকপি সত্যায়িত করে নিয়ে যাবেন, যদি বয়স ঠিক করেন তাহলে আইডি কার্ড নিয়ে এগুলো হয়ে যাচ্ছে, এরকম আর কি বলছে। তারপরে বলছে যে আবেদনের প্রিন্ট কপি, মানে আপনি যে আবেদনটা করছেন ওই আবেদনটার প্রিন্ট কপি আপনাকে নিয়ে যেতে হবে। এইগুলাই হচ্ছে আপনার প্রয়োজন হবে, ঠিক আছে। আসলে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর ভিডিওটাও যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে আপনার ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।